আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান অন্তর। আজকের ভিডিওতে আমরা লিনাক্স ফাইল অপারেশনের কমান্ডগুলো শিখব। গত ভিডিওতে আমরা লিনাক্স ডাইরেক্টরি ম্যানেজমেন্ট নেভিগেশনের কমান্ডগুলো দেখছিলাম। তো আজকে আমরা দেখব লিনাক্স ফাইল অপারেশনের জন্য কোন কোন কমান্ড ইউজ হয়ে থাকে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো ফার্স্টে যে কমান্ডটা হচ্ছে সেটা হচ্ছে যে ক্যাট। তো ক্যাট কমান্ডটা কি করে, আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কোনো একটা ফাইলের কন্টেন্ট দেখার জন্য আমরা কি করি, যে সেই ফাইলটার উপর আমরা ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পর সেটা কি হয়, কোনো একটা টেক্সট এডিটরে বাই ডিফল্ট সেটা ওপেন হয়, যেমন নোটপ্যাড বা আমরা ওপেন উইথ যে টেক্সট এডিটর দিব সেটাতে আমাদের ওই ফাইলটা ওপেন হয়। তো লিনাক্সে কোনো একটা ফাইলের কন্টেন্ট দেখার জন্য আমাদের বেশ কিছু কমান্ড আছে। তো তার ভিতরে একটা কমান্ড হচ্ছে যে ক্যাট। তো ক্যাট কমান্ড দেওয়ার পরে আপনি যে ফাইল নেমটা দিবেন, ইন্টার করার পর আপনার সেই ফাইলের যে কন্টেন্ট আছে সেটা আপনি দেখতে পারবেন। তারপর আপনি চাইলে যে একটা ফাইলের কন্টেন্ট অন্য আর একটা ফাইলে অ্যাপেন্ড করতে চাইতেছেন, সেই ক্ষেত্রে আপনার ক্যাট কমান্ড দিয়ে যেই ফাইলের কন্টেন্ট আপনি অন্য একটা ফাইলে অ্যাড করতে চাইতেছেন সেইটার সোর্স ফাইলটা দেওয়া লাগবে। তারপরে আমাদের যেই সাইনটা ইউজ হয় সেটা হচ্ছে যে ডাবল রাইট অ্যারো, যেটা আর কি। তো এটা দেওয়ার পর আপনি ডেস্টিনেশন ফাইল নেমটা দিবেন, যে আসলে যেই ফাইলের ভিতরে আপনার ওই সোর্স ফাইলের কন্টেন্টটা অ্যাপেন্ড করতে চাইতেছেন। তো এটা দিয়ে যখন ইন্টার দিবেন তখন আপনার এই সোর্স ফাইলের কন্টেন্টটা আপনার ডেস্টিনেশন ফাইলে অ্যাপেন্ড হয়ে যাবে, ঠিক আছে। প্র্যাকটিক্যালি দেখি আসলে এই কমান্ডগুলো কীভাবে কাজ করে। বরাবরের মতো আমি গুগল ক্লাউড শেল এডিটর এটা ইউজ করতেছি। আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো লিনাক্স বেসড অপারেটিং সিস্টেমে আপনাদের এই কমান্ডগুলো রান করতে পারেন। তো ফার্স্টে যে কমান্ডটা ছিল সেটা হচ্ছে যে ক্যাট। তো তার আগে আমি দেখি আমার ডাইরেক্টরির ভিতরে কোনো ফাইল আছে কি না। হ্যাঁ আছে, দুইটা ফাইল আছে, একটা হচ্ছে যে hello.txt আর একটা হচ্ছে যে test.txt। তো চলুন আমাদের hello.txt এর ভিতরে কী কন্টেন্ট আছে সেটা দেখবো আমরা। তো সেই জন্য কমান্ড ইউজ করব ক্যাট hello.txt। তো এখানে কিছু ডামি টেক্সট আছে, তো এগুলো হচ্ছে যে আমার এই ফাইলের ভিতরের কন্টেন্ট। তো আমরা দেখি test.txt এর ভিতরে কী কন্টেন্ট আছে। তো ক্যাট test.txt, তো এখানে কিছু কন্টেন্ট আছে, ঠিক আছে। তো এখন আমি চাইতেছি যে এই ক্যাট test.txt মানে এই test.txt ফাইলের যে কন্টেন্টটা সেটা আমি চাইতেছি যে hello.txt তে অ্যাপেন্ড করতে। অ্যাপেন্ড করা বলতে আসলে এই ফাইলের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের নিচে এই কন্টেন্টগুলো অ্যাড হয়ে যাবে। তো চলুন সেটা দেখি কীভাবে। তো আমাদের যে কমান্ডটা ছিল সেটা হচ্ছে যে ক্যাট সোর্স ফাইল, আসলে যেই ফাইলের কন্টেন্ট আমি অ্যাপেন্ড করতে চাইতেছি সেই ফাইলটা দিব test.txt। তারপরে আমাদের এই ডাবল অ্যারো, হ্যাঁ এটা দেওয়ার পরে যেই ফাইলের ভিতরে আমরা এই কন্টেন্টটা অ্যাপেন্ড করতে চাইতেছি সেই ফাইল নেমটা দিব, সেটা হচ্ছে যে hello.txt। তো এখন আমরা hello.txt-র কন্টেন্টটা রিড করি। তো দেখবেন যে নিচে কিন্তু আমার এই test.txt-র যে কন্টেন্টটা ছিল সেটা কিন্তু অ্যাপেন্ড হয়ে গেছে। তারপর যে কমান্ডটা দেখবো সেটা হচ্ছে যে মোর। তো মোর কমান্ড কেন ইউজ হয় সেটা হচ্ছে যে ফাইলের কন্টেন্ট যদি অনেক বেশি হয়, অর্থাৎ ফাইলটা যদি অনেক বড় ফাইল হয়, তখন আমরা কি করি, যে মোর কমান্ড ইউজ করি। তখন ফাইলের কন্টেন্টগুলো আমাদেরকে পেজ বাই পেজ সুন্দরভাবে দেখায়। তো মোর এটা ওল্ডার কমান্ড। তো এটার যে নিউ আপডেটেড যে কমান্ডটা সেটা হচ্ছে যে লেস। তো এটা কি করে, আমাদের স্ক্রল করার অপশন দেয়, স্ক্রল করে আমরা লাইন বাই লাইন পেজ বাই পেজ সুন্দর মতো আমাদের ফাইলের কন্টেন্টগুলো দেখতে পারি। তো চলুন এই কমান্ডগুলো আমরা প্র্যাকটিক্যালি আমাদের টার্মিনালে রান করে দেখি। এর আগে আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে, ফাইল যেমন big.txt। তো এখন আমাদের একটা ফাইল ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে যে big.txt। এটার ভিতরে একটু বেশি কন্টেন্ট আছে, এটা একটু বিগ ফাইল, এই জন্য নামে big.txt দিছি। তো এটা নর্মালি যদি আমি ক্যাট করি তো দেখতে পারতেছেন যে ফাইলের কন্টেন্ট হিউজ লেভেলের কন্টেন্ট। তো এখন আমি ইজিলি ম্যানেজেবল ওয়েতে আমি কন্টেন্টগুলো সুন্দরভাবে দেখতে চাইতেছি। তো সেক্ষেত্রে আমরা মোর অথবা লেস কমান্ড ইউজ করতে পারি। তো মোর ফাইল নেমটা দিলে, তো এখন আমরা এটা আমাদের যে আপার কি ডাউন কি আছে কিবোর্ডে সেটা থ্রু আমরা সুন্দর মতো, অথবা ইন্টার দিয়ে আমরা লাইন বাই লাইন পেজ বাই পেজ সুন্দর মতো ফাইলের কন্টেন্টটা দেখতে পারবো, ঠিক আছে। আমরা চাইলে উপরে এভাবে আপার কি উপরে যেতে পারতেছি, নিচে যেতে পারতেছি, ঠিক আছে। সুন্দর মতো আমরা কন্টেন্টগুলো দেখতে পারতেছি, দেখেন। ওকে, কন্টেন্ট যখন শেষ তখন আমাদেরকে অটোমেটিক সেখান থেকে বের হয়ে যাবে। আর একটা আছে যে লেস কমান্ড। তো লেস কমান্ড দিয়ে যদি আমি ফাইলটা দিই, তো এটা কি করবে, সেম ওই আমাদের এই মোর কমান্ডের মতোই আমরা আপার কি ডাউন কি দিয়ে সুন্দর মতো লাইন বাই লাইন পেজ বাই পেজ, ঠিক আছে, দেখতে পারতেছি। এই যে দেখেন আস্তে 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 আমাদের লাইন বাই লাইন দেখাইতেছে আমাদের কন্টেন্টটা। আর এখন এখান থেকে যদি বের হয়ে যেতে যাই তাহলে আমরা কিউ দিলেই, কিবোর্ডের কিউ চাপ দিলেই আমরা এখান থেকে বের হয়ে যাব। ওকে, নেক্সট যে কমান্ডটা দেখবো সেটা হচ্ছে যে হেড কমান্ড। কি করে, আমার ফাইলের
শুরুর দিক থেকে কয়েকটা লাইন প্রিন্ট করে দেখায়। আপনি চাইলে ডিফাইন করে দিতে পারি যে আমি একটা ফাইলের প্রথম কয়টা লাইন আমি দেখব। সেম টেইল যে কমান্ড আছে সেটাও ওই একই কাজ করে। হেড হচ্ছে যে ফাইলের শুরুর দিক থেকে আমাদেরকে দেখায় প্রিন্ট করে, অ্যান্ড টেইল হচ্ছে যে ফাইলের শেষের অংশটুকু আমাদেরকে দেখায়। তো দুইটার ক্ষেত্রেই সেম, আমরা শেষের কয়টা লাইন দেখবো বা ফার্স্টের কয়টা লাইন দেখবো সেটা আমরা -n এই অপশনের থ্রু ডিফাইন করে দিতে পারি। তো চলুন টার্মিনালে গিয়ে দেখি আসলে এই হেড অ্যান্ড টেইল কমান্ডটা কীভাবে কাজ করে। তো এই ক্ষেত্রে আমি dummy.txt ফাইলটা ইউজ করব। তো ফার্স্টে আগে দেখি dummy.txt ভিতরে কি কন্টেন্ট আছে। তো এখানে 20টা লাইন আছে এই ফাইলের ভিতরে। তো এখন আমি চাইতেছি যে এই ফাইলের প্রথম 10টা লাইন আমাকে প্রিন্ট করে দেখাক, যে 20টা লাইন না দেখাক, আমি চাইতেছি যে শুরুর 10টা লাইন আমাকে টার্মিনালের ভিতরে দেখাক। তো এর জন্য আমি হেড -n 10 দিব, মানে 10টা লাইন দেখতে চাইতেছি প্রথম, অ্যান্ড ওই ফাইল নেমটা দিব dummy.txt। তো দেখেন আমাকে কিন্তু পুরো 20টা লাইন দেয় নাই, প্রথম 10টা লাইন আমাকে দিছে। আমি এখন যদি চাই যে 5টা লাইন দেখতে, তো হেড -n 5 দেওয়ার পরে তো আমাকে কিন্তু প্রথম 5টা লাইন দিছে। তো এখন আমি যদি চাই এই ফাইলের শেষের 10টা লাইন আমাকে প্রিন্ট করে দেখাক, যে শেষের 10টা লাইনে কি আছে সেটা আমি দেখতে চাইতেছি। তো সেই ক্ষেত্রে আমি টেল কমান্ড ইউজ করব, টেল -n শেষের 10টা লাইন যেহেতু, তো শেষের 10 মানে 10 দিলাম নাম্বার অফ লাইন, অ্যান্ড ফাইল নেমটা দিয়ে দিতেছি। তো দেখেন আমি কিন্তু এই যে দিস ইজ লাইন 11 থেকে দিস ইজ লাইন 20 পর্যন্ত শেষের যে 10টা লাইন আছে সেই 10টা লাইন আমাকে দেখাইছে। আমি যদি চাই 2টা লাইন, তাহলে 2 দিলে 2টা লাইন দেখাবে। যদি চাই 5টা লাইন, তাহলে 5 দিলে 5টা দেখাইতেছে। এটা কেন ইউজ হয়, যে অনেক বড় একটা ফাইল, তো সেখান থেকে আমি চাইতেছি যে প্রথমে কী ধরনের কন্টেন্ট আছে, তো প্রথম কন্টেন্ট আমি দেখি। তো সেই ক্ষেত্রে আমরা হেড ইউজ করি, অথবা আপনি চাইতেছেন যে আচ্ছা শেষের কয়েকটা লাইন আমি দেখে যাইতেছি শেষে কী কন্টেন্ট আছে, তো সেই ক্ষেত্রে আমরা টেল কমান্ডটা ইউজ করি। তো এটাই হচ্ছে যে হেড অ্যান্ড টেল কমান্ড। ওকে, তো আমরা তো এতক্ষণ ফাইলের থেকে কন্টেন্ট দেখলাম, এক ফাইলের কন্টেন্ট আরেক ফাইলে অ্যাড করা দেখলাম, ঠিক আছে। বিভিন্ন ওয়েতে আমরা ম্যানেজেবল ওয়েতে ফাইলের কন্টেন্টগুলো দেখা ট্রাই করলাম। তো এখন বিষয় হচ্ছে যে একটা ফাইল আমরা কীভাবে ক্রিয়েট করব। উইন্ডোজে তো আমরা মাউস দিয়ে রাইট ক্লিক করে ক্রিয়েট ফাইল, এভাবে যে কোনো ফাইল আমরা ক্রিয়েট করতে পারি, কিন্তু লিনাক্সে কীভাবে কোন কমান্ড ইউজ হয় ফাইল ক্রিয়েট করার জন্য, তো সেটা দেখব। তো এখানে স্পেসিফিক কোনো একটা কমান্ড নাই ফাইল ক্রিয়েট করার, তো বিভিন্ন ধরনের ওয়ে আছে, বিভিন্ন ধরনের কমান্ড আছে, তো সেগুলো আমরা দেখব। তার আগে এই ন্যানো, ভিম, ভিআই এই 3টা কমান্ড আমরা ওই একই সাথে দেখব, ঠিক আছে। তো এগুলো হচ্ছে যে আপনার টেক্সট এডিটর। ন্যানো হচ্ছে একটা টেক্সট এডিটর, ভিআই মানে ভিম বা ভিআই এই দুইটা হচ্ছে একটা টেক্সট এডিটর। আমরা উইন্ডোজে কোনো একটা ফাইল যখন ওপেন করি তখন কি সেটা নোটপ্যাডে বা অ্যানাদার কোনো একটা টেক্সট এডিটরে আপনার ওপেন হয়, যেখানে আমরা দেখতে পারতেছি, লিখতে পারতেছি, ঠিক আছে। তো লিনাক্সেও সেম এরকম টেক্সট এডিটর আছে, এগুলো হচ্ছে টার্মিনাল বেসড টেক্সট এডিটর। এগুলো টার্মিনালি ওপেন হয়, আমরা টার্মিনালি লিখতে পারি, প্লাস ওখানেই সেভ হয়, ঠিক আছে। তো এখন চলুন আমরা এই টেক্সট এডিটরের কীভাবে একটা ফাইল ওপেন করে, প্লাস কীভাবে একটা ফাইল ক্রিয়েট করতে পারি আমরা সেগুলো এখন দেখব। তো একটা ফাইল ক্রিয়েট করার জন্য যে কমান্ড ইউজ হয়, মানে অফিসিয়ালি যে একটা কমান্ড ইউজ হয় ফাইল ক্রিয়েট করার জন্য, তো সেই কমান্ড হচ্ছে টাচ, TOUCH টাচ। এটা দিয়ে আপনি যে কোনো একটা ফাইল নেম দিতে পারেন, আপনি যেই ফাইল ক্রিয়েট করতে চাইতেছেন। তো আমি একটা ফাইল নেম দিই 01.txt। এটা কি করে, আপনার একটা এমটি ফাইল ক্রিয়েট করে। এখন আপনার এই ফাইলটা কোনো একটা টেক্সট এডিটরে ওপেন করা লাগবে, অ্যান্ড দেন সেই টেক্সট এডিটরে আপনার এই ফাইলের ভিতরে আপনি কন্টেন্ট রাইট করতে পারবেন, ঠিক আছে। তো এটা একটা এমটি ফাইল ক্রিয়েট করা, আমরা যদি দেখি যে এই যে কন্টেন্ট যদি দেখা ট্রাই করি কিন্তু কোনো কন্টেন্ট নাই, ওকে, এমটি ফাইল ক্রিয়েট করছে এই টাচ কমান্ড। এখন আরও একটা কমান্ড আছে, সেটা কি, একই সাথে ফাইল ক্রিয়েট প্লাস আপনি কন্টেন্ট রাইট করতে পারতেছেন, ঠিক আছে। একটা কমান্ডের থ্রুই আপনি ফাইল রাইট করতে পারতেছেন, মানে ফাইলের ভিতরে কন্টেন্ট রাইট করতে পারতেছেন, প্লাস আপনার ফাইলটা ক্রিয়েট হইতেছে। এটা কি, এটার জন্য ক্যাট কমান্ড ইউজ হয়, ক্যাট রাইট অ্যারো। আপনি যে ফাইলটা ক্রিয়েট করতে চাইতেছেন সেই ফাইল নেম দিবেন, যেমন 02.txt। এখন দেখেন আমাদের কিন্তু এই জায়গাটা হোল্ড হয়ে আছে, আমাদের কিন্তু ইন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের আরেকটা কমান্ড দেওয়ার জন্য নতুন প্রম্পট আসে নাই, ঠিক আছে। এখানে হোল্ড হয়ে আছে। তো এখানে কি আমি আমার যে কোনো এই ফাইলের ভিতরে কন্টেন্ট রাইট করতে পারবো। ইন্টার দিলে আরেক লাইনে চলে যেতেছে, ঠিক আছে।
স্পেস দিতে পারতেছি, সব করতে পারতেছি। এখন কথা হচ্ছে যে আমি ঠিক আছে, আমি তো এই ফাইল ক্রিয়েটও হইলো প্লাস হোল্ড হয়ে আছে, আমি এখানে রাইট করতে পারতেছি। তো এটা সেভ করবো কীভাবে? এটা সেভ করা তেমন কোনো হার্ড কিছু না, জাস্ট আপনি কন্ট্রোল সি দিবেন, ক্লোজ হয়ে গেল, অ্যান্ড দেন আপনার ফাইলটা ক্রিয়েট হয়েছে। একই কমান্ডের থ্রু আপনার ফাইলটা ক্রিয়েট হয়েছে, প্লাস ফাইলের ভিতরে কন্টেন্টও রাইট হয়েছে। তো আমি যদি এটা দেখি এখন 02.txt দেখেন আমি এখানে যা রাইট করছি তাই কিন্তু এখানে সেভ হয়ে গেছে, প্লাস ফাইলটাও ক্রিয়েট হয়েছে। তো এইভাবেও আমরা ফাইল ক্রিয়েট করতে পারি, প্লাস ক্রিয়েট করার পাশাপাশি আমরা সেখানে রাইটও করতে পারি। ঠিক আছে, যে কোনো টেক্সট বা যে কোনো কোড আমরা রাইট করতে পারি। তারপরে যে কমান্ডটা হচ্ছে সেটা হচ্ছে যে ন্যানো কমান্ড। ন্যানো হচ্ছে যে আপনার টেক্সট এডিটর, টার্মিনাল বেস টেক্সট এডিটর। এটা কি করে, আপনার ন্যানো কমান্ড দেওয়ার পরে এটা সিনট্যাক্স হচ্ছে যে ন্যানো ফাইল নেম। ওকে, এটা হচ্ছে সিনট্যাক্স। তো ন্যানো কমান্ড দেওয়ার পর আপনি যে ফাইল নেমটা দিবেন, ওই ফাইলটা যদি এক্সিস্ট করে আপনার এই ডাইরেক্টরিতে, তাহলে ওই টেক্সট এডিটরের ফাইলটা ওপেন হয়ে যাবে, অ্যান্ড ওই ফাইলের ভিতরে যে কন্টেন্ট আছে সেটা আপনাকে ওই ন্যানো এডিটরের ভিতরে দেখাবে। আর যদি ওই ফাইলটা না থাকে তাহলে কি হবে, এটা এই ফাইলটা ক্রিয়েট করবে, প্লাস আপনাকে একটা ব্ল্যাঙ্ক পেজ দিবে, ওখানে আপনি রাইট করতে পারবেন, যেটা আর কি ন্যানো এডিটর, ওই এডিটরের ভিতরে আপনি রাইট করতে পারবেন প্লাস সেভ করতে পারবেন। তো এখন চলুন দেখি। তার আগে আমরা ধরেন যে এখানে 0.txt এটাই ওপেন করি। ঠিক আছে, যেহেতু এটার ভিতরে আমার কন্টেন্ট রাইট করা আছে। তো দেখেন এটা হচ্ছে যে এই ন্যানো এডিটরের ইন্টারফেস। এখানে আপনি এই যে আপার অ্যারো দেখতে পাচ্ছেন, এটা মানে হচ্ছে যে কন্ট্রোল, তারপরে ক্যাপিটাল জি, এটার মানে হচ্ছে আপনি যদি কন্ট্রোল জি দেন তাহলে এটার হেল্প মেনু দেখতে পারবেন যে আসলে কোনটার কী কাজ। এই যে আপনি উপরে নিচে টেক্সট, এই ন্যানো এডিটরের ভিতরে যখন কোনো ফাইল ওপেন হয়, সেই কন্টেন্টগুলা আপনি নিচে কীভাবে যাবেন, উপরে কীভাবে যাবেন, আপনি হচ্ছে যে এই আপার কি, তারপরে ডাউন কি দিয়ে উপরে নিচে যেতে পারবেন। এই আপনার সাইডে যাওয়ার জন্য এই আপনার রাইট কি লেফট কি এগুলো দিয়ে আপনি সাইডে যেতে পারবেন। ঠিক আছে, তো এখানে আপনার দেখাইতেছে যে আসলে এই টেক্সট এডিটরটা আপনি কীভাবে ইউজ করতে পারবেন, কোন কমান্ড, মানে এখানে কোন কমান্ডের কী মানে, যে নিচে অনেকগুলো দেখতে পারতেছেন যে রিফ্রেশ, ক্লোজ, হোয়ার ইজ, হোয়ার ওয়াজ, প্রিভিয়াস, নেক্সট। ঠিক আছে, এগুলো একটা কী কাজ। তো আমরা তো এখন ন্যানো এই এডিটরটা মাস্টার করব না, তো এখানে ওই ন্যানো এডিটরের সবগুলো কমান্ড বা এটা ফুললি কীভাবে ইউজ করা হয় সেটা এখন দেখব না। তো জাস্ট এখানে বেসিক ন্যানো এডিটর একটা ফাইল ওপেন করার পর সেটার ভিতরে রাইট কীভাবে করতে হয়, প্লাস ওটা সেভ কীভাবে করতে হয়, অ্যান্ড ওখান থেকে বের কীভাবে করতে হয়, সেই জিনিসটাই আমরা দেখব। ঠিক আছে, তো দেখেন যে আমার ফাইলটা এক্সিস্ট করতো ওই ডাইরেক্টরির ভিতরে, এই জন্য আমাদের ফাইলটা ওপেন হয়ে গেছে, প্লাস ফাইলের যে কন্টেন্ট আছে সেটা আমাদের এই ইন্টারফেসে দেখাইতেছে। এখানে চাইলে আমি রাইট করতে পারবো, ইন্টার, হ্যাঁ, আমি উপরে নিচে সাইডে এইভাবে যাইতে পারতাছি কোনো একটা জিনিস এডিট করার জন্য। এখন কথা হচ্ছে যে ঠিক আছে আমি এডিট করলাম, এখন আমার তো এটা সেভ করা লাগবে, তাই তো? তো সেভ করার জন্য কি, এখানে দেখেন এই যে আপারের মানে হচ্ছে যে কন্ট্রোল, মানে আপনার কন্ট্রোল চাপ দিয়ে যদি আপনি ক্যাপিটাল ও চাপ দেন বা কন্ট্রোল চাপ দিয়ে যদি ও চাপ দেন, তার মানে কি রাইট আউট, অর্থাৎ যেটা রাইট করছেন সেটা আপনার সেভ হয়ে যাবে। তো যদি এখন আপনার চাইলে এখান থেকে আবার ফাইল নেমটাও এডিট করতে পারেন। ওকে দাঁড়ান, হ্যাঁ দেখেন এখানে আমি চাইলে ফাইল নেমটা এডিট করতে পারবো, যে 0.txt আমি চাইলে এটা চাইলে 002 অথবা 002, মানে আমি যে কোনো ফাইল নেম দিতে পারেন। ঠিক আছে, যে আসলে কোন ফাইলের ভিতরে এটা রাইট করবে আমি ওই ফাইল নেম দিয়ে দিলাম, চাইলে রিনেম করতে পারেন। তারপরে কি আপনি জাস্ট খালি ইন্টার দিবেন। এখানে যেহেতু আমি ওই রিনেম করছি, তো আমাকে জাস্ট জিজ্ঞেস করতেছে যে সেভ ফাইল আন্ডার ডিফারেন্ট নেম। তো আমি ওয়াই চাপ দিই, ওয়াই মানে ইয়েস। ওকে, রাইট হয়ে গেছে। এখন জাস্ট যদি আমি এখানে দেখেন যে কন্ট্রোল এক্স, এর মানে হচ্ছে এখান থেকে এক্সিট করবে, এডিটর থেকে আমি বের হয়ে যাব, এডিটরটা এক্সিট করলাম এই যে কন্ট্রোল এক্স চাপ দিয়ে। আমি যদি এলএস করি, তো এখানে দেখেন যে আমার এই 002.txt-তে আমার ওই কন্টেন্টটা সেভ হয়েছে 002। ওকে, দেখছেন এখানে আমার ওই কন্টেন্টটা সেভ হয়েছে। আবার এটাও দেখি, তো এখানে হচ্ছে আমার আগের কন্টেন্ট, অর্থাৎ ওই আমরা উইন্ডোজে যে সেভ এস করি, যে একটা ফাইলের কন্টেন্টের অনেকগুলো ডুপ্লিকেট থাকে, মানে একই ফাইল আমি চাইতেছি যে বিভিন্ন জায়গায় সেভ করতে বিভিন্ন নামে। তো এটাই আমরা আসলে ন্যানো এডিটরের মাধ্যমে করলাম। আসলে রিনেম মানে, সরি আমার জিনিসটা বলা ভুল হয়েছে, রিনেম মানে আসলে ওইটা আসলে আপনার ওই কন্টেন্টটা অন্য আরেকটা ফাইলে সেভ হয়েছে, অন্য আরেকটা, মানে একই কন্টেন্ট আলাদা নেমে আর কি সেভ হয়েছে। তো এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যদি আমি এমন কোনো ফাইল নেম দিই যেটা আসলে এক্সিস্টই করে না আমার এই ডাইরেক্টরিতে, তখন কী হবে, যেমন tt.txt, এটা দিলে কী হবে, একটা ব্ল্যাঙ্ক পেজ খুলবে, ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এক্সিট করে দাও, দেখবেন যে এখানে, আচ্ছা আমি তো সেভ করি নাই, সরি,
tt.txt। এখন যদি আমি কন্ট্রোল ও চাপ দিয়ে ইন্টার দিয়ে কন্ট্রোল এক্স করে এক্সিট করে দেখবেন যে আমার এই tt.txt নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, ব্ল্যাঙ্ক ফাইল, এর ভিতরে কোনো কন্টেন্ট নেই। আমি এটা রিমুভ করি, নেন আবার এই ফাইলটা ক্রিয়েট করি tt.txt। এই ফাইলটা যেহেতু এই ডাইরেক্টরির ভিতরে ছিল না বা এটার কোনো কন্টেন্ট নাই, সেহেতু কী করবে, এই ফাইলটা ক্রিয়েট করবে, ক্রিয়েট করে আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ দেবে, এখানে আমাদেরকে লেখার পারমিশন দেবে, এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারবো। তারপরে কি, এটা সেভ করার জন্য আমরা কন্ট্রোল ও দিব, এন্টার দিব, যে সেভ হয়ে গেছে। এখন যা যদি কন্ট্রোল এক্স দিয়ে এক্সিট করি এই এডিটর থেকে, তো এডিটর থেকে বের হয়ে গেলাম, এলএস করি, দেখেন আমাদের tt.txt নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এই ফাইল কন্টেন্ট যদি রিড করি cat tt.txt দিয়ে, তো দেখেন আমাদের কিন্তু ওই ফাইলের ভিতরে কন্টেন্টটা দেখাইতেছে। আরও দুইটা আমরা দেখছিলাম, সেটা হচ্ছে যে ভিম ভিআই। তো ভিম ভিআই এগুলো একটু অ্যাডভান্স লেভেলের এডিটর। তো আমি ওপেন করি, যেমন ধরেন যে tt.txt-টা ওপেন করি, যেহেতু এই ফাইলটা এই ডাইরেক্টরিতে আছে, ক্রিয়েট করাই আছে। তো এখানে আমার ওপেন হয়েছে ওই এডিটরটা, আর আমার কন্টেন্টটা দেখাইতেছে। তো এখন ফার্স্ট অফ অল আপনি এটা ওপেন করার পর কোনো জায়গায় কোনো কিছুতে ক্লিক করবেন না। এই ভিম বা ভিআই এর তিনটা মোড আছে, একটা ডিফল্ট মোড, আরেকটা হচ্ছে যে আপনার ইনসার্ট মোড, আরেকটা হচ্ছে যে আপনার কমান্ড মোড। এখন বর্তমানে ডিফল্ট মোডে আছে, ঠিক আছে, আপনি জাস্ট এই উপরে নিচে যাইতে পারতেছেন, কিন্তু কোনো কিছু ঠিকমতো রাইট করতে পারতেছেন না, ঠিক আছে, ওকে। তো ডিফল্ট মোড থেকে আমাদেরকে ইনসার্ট মোডে যেতে হবে। তো ইনসার্ট মোডে কি, ইনসার্ট মোডটা হচ্ছে যে আপনি এই ফাইলের ভিতরে রাইট করতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন, ঠিক আছে, ইনসার্ট করতে পারবেন। তো ইনসার্ট মোডে যাওয়ার জন্য কোনো কিছু না, জাস্ট কিবোর্ডের আই বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। তো আই বাটন যখন ক্লিক করবেন তখন আসলে এটা ইনসার্ট মোডে চলে আসছে। তো এখন আপনি চাইলে যে কোনো কিছু আপনি রাইট করতে পারেন। এখন আমি চাইতেছেন যে আসলে এটা সেভ করব। তো আমাদের এই ন্যানো এডিটরে কী ছিল, নিচে কন্ট্রোল ও দিলে রাইট আউট হইতো, ইন্টার দিতাম সেভ হয়ে যেত, কন্ট্রোল এক্স দিলে এডিটর থেকে বের হয়ে যেত। তো এটা একটু অ্যাডভান্স লেভেলের, তো এটাতে তেমন কোনো কিছু নাই। তো আমি যে 2-3টা মোডের কথা বলছিলাম, ডিফল্ট মোড, ইনসার্ট মোড, আর এটা হচ্ছে কমান্ড মোড। তো এখন আমরা ইনসার্ট মোডে আছি, যে কোনো কিছু আমরা রাইট করতে পারতেছি। তো এখন আমাদেরকে ইনসার্ট মোড থেকে যাওয়া লাগবে কি কমান্ড মোডে। তো কমান্ড মোডে কীভাবে যাব, কমান্ড মোডে যাওয়ার জন্য কিবোর্ডের একদম উপরে লেফট সাইডে যে এসকেপ বাটনটা আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর এটা এখন আমরা কমান্ড মোডে চলে গেছে। তো এখন কি করবেন, এখান থেকে যদি আপনি চাইতেছেন যে এই ফাইলটা আমি সেভ করব, তো জাস্ট কী করবেন, কোলন দিবেন, ডাব্লু, ইন্টার, সেভ হয়ে গেছে। এখন চাইতেছেন যে আমি এখান থেকে বের হয়ে যাবো এডিটর থেকে, তো আবার এসকেপ, মানে আপনি কমান্ড মোডে গেলেন, এই কোলন কিউ, ইন্টার, বের হয়ে গেছেন। তো আমি যদি এটা দেখাই কন্টেন্ট, দেখেন আমরা কিন্তু এই ফাইলের ভিতরে যেগুলো লিখছিলাম সেগুলো কিন্তু সেভ হয়েছে। তো এটা হচ্ছে যে ভিম। তো এই ভিম এইসব টেক্সট এডিটরে আরও অ্যাডভান্স কাজ আছে, তো এগুলা ওই এডিটরের আলাদা একটা ভিডিওই আপনারা ইনশাল্লাহ পাবেন। এখন শুধু আমি জাস্ট বেসিকটা দেখাইতেছি। তো এই সেম ভিমের ক্ষেত্রে যদি কোনো ফাইল নেম দিয়ে, যেটা আসলে এক্সিস্ট করে না আমার এই ডাইরেক্টরিতে, ক্রিয়েট করে না, তখন সেটা কী করবে, ওই ফাইলটা ক্রিয়েট করবে। যেমন ধরুন যে vim.txt, ওকে। এখন আমরা ইনসার্ট মোডে যাই, আইতে চাপ দিলাম, যে কোনো কিছু রাইট করি, ঠিক আছে, এনিথিং রাইট করি, রাইট করার পরে স্কেপে গেলাম, স্কেপ বাটন চাপ দেওয়ার পর আমরা কমান্ড মোডে গেলাম। কমান্ড মোডে যাওয়ার পরে এখন আমরা সেভ করব। এখন আরেকটা হচ্ছে যে আমি চাইতেছি যে সেভও করবো, প্লাস একই সাথে একই কমান্ড দিয়ে আমি এক্সিট করবো এই এডিটর থেকে। তখন কি হয়, এই যে এই কলন দেওয়ার পর আপনি ডাব্লিউ দিবেন, প্লাস কিউ দিবেন। এর মানে কি, ডাব্লিউ দিয়ে আমি চাইতেছি যে সেভ হোক, রাইট আউট, ঠিক আছে, সেভ হয়ে যাক, আর কিউ দিয়ে সেভ করে সাথে সাথে এখান থেকে বের হয়ে যাও, ওকে। তো সেভ হইলো, প্লাস এখান থেকে বের হয়ে গেলো। আমি যদি কন্টেন্ট রিড করি, তো দেখেন আমার কিন্তু যা লিখছিলাম তা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো ভিম যা এই ভাই এডিটর, এটাও সেম একই জিনিস, খালি জাস্ট একটু ওই ওল্ডার ভার্সন আর নিউয়ার ভার্সন পার্থক্য এটাই। তো ভাই ইও সেম, যদি আমি একটা ফাইল ক্রিয়েট করি, তো এটাও সেম, ইনসার্ট মোডে গেলাম, রাইট করলাম যে কোনো কিছু, আমি গেলাম এখন কমান্ড মোডে, ডাব্লিউ দিয়ে সেভ করলাম, কিউ দিয়ে এক্সিট করলাম, ওকে। এখন দেখাই y.txt, যা লিখছি তাই কিন্তু এখানে সেভ হয়ে আছে। আমি রিড করার পর আমাকে দেখাইতেছে ফাইল কন্টেন্টটা, ঠিক আছে। তো এটাই হচ্ছে এই ন্যানো ভাই ভিম। তো আশা করি বুঝতে পারছেন যে আসলে এই এডিটরগুলো কীভাবে কাজ করে, আর ফাইল আপনি কীভাবে ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। বিভিন্ন ওয়ে আছে ফাইল ক্রিয়েট করার। তো আরও একটা আছে, সেটা হচ্ছে যে আমরা এই এডিটরগুলো দেখলাম, এটা আসলে টার্মিনাল বেসড এডিটর। আপনি যদি চান যে আসলে আমিও ক্লিক করে মাউস দিয়ে
ওই উইন্ডোজের যেসব টেক্সট এডিটরগুলো আছে ওরকম একটা টেক্সট এডিটর, তাহলে আপনার আছে হচ্ছে যে মাউস প্যাড। ঠিক আছে, এটা হচ্ছে যে আপনার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দেয়, এটা একটা সফটওয়্যার টাইপ। তো এখানে হয়তো মাউস প্যাডটা নাই, এটা যেহেতু ফুললি আপনার টার্মিনালে কাজ করতেছি, তো মাউস প্যাডের জন্য আমাদের ওই কী বলে জিএনইউ শেল লাগে গ্রাফিক্যাল ইউজারের, যেহেতু এটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস একটা সফটওয়্যার, এটা আসলে টার্মিনাল ওপেন হবে না। তো আপনারা চাইলে আপনার লিনাক্স সিস্টেমে বাই ডিফল্ট থাকে, অথবা যদি না থাকে তাহলে আপনারা সুডো এপিটি ইনস্টল মাউসপ্যাড -y দিয়ে আপনি মাউসপ্যাডটা ইনস্টল করতে পারবেন। প্লাস ইনস্টল করার পর শুধু টার্মিনালে মাউসপ্যাড কমান্ডটা ইন্টার দিলে আপনার মাউসপ্যাড এই সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। তারপর আপনি সেখানে ইজিলি আপনি মাউস দিয়ে ক্লিক করে সুন্দরভাবে আপনি যে কোনো ফাইল এডিট করতে পারবেন, ফাইল ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, ওকে। নেক্সট যে কমান্ডটা দেখবো সেটা হচ্ছে যে এলএন মানে হচ্ছে যে লিঙ্ক ক্রিয়েট করি। ঠিক আছে, লিঙ্ক কি আসলে উইন্ডোজে আমরা কি করি যে ডেস্কটপ শর্টকাট ক্রিয়েট করি, যে আমার একটা এক্সিকিউটেবল ফাইল আছে একটা অন্য ডাইরেক্টরিতে, তো আমার ওই ডাইরেক্টরিতে গিয়ে তারপর ওইটা এক্সিকিউট করার এত টাইম আমার কাছে নাই। ঠিক আছে, ডেস্কটপে আমরা কি একটা শর্টকাট ইউজ করি, একটা লোগো দিয়ে দিই, জাস্ট ওই শর্টকাটে ক্লিক করলেই আমাদের এইটা সফটওয়্যারটা ওপেন হয়ে যায়। ঠিক আছে, তো এটা কী করে ওই শর্টকাটটা আসলে পয়েন্ট করা থাকে আসলে আমাদের ওই এক্সিকিউটেবল ফাইলটা আসলে কোন ডাইরেক্টরিতে আছে। তো যখন আমরা এটা ক্লিক করি তখন আসলে ওই ডাইরেক্টরিতে গিয়ে ওই এক্সিকিউটেবল ফাইলটা আসলে মেমোরিতে লোড হয়, তারপর আসলে আমার ওই সফটওয়্যারটা ওপেন হয়। তো সেম আমরা লিনাক্সে এরকম একটা লিঙ্ক ক্রিয়েট করতে পারি, সিম্বলিক লিঙ্ক। তো এই লিঙ্ক ক্রিয়েট করার যে কমান্ডটা সেটা হচ্ছে যে এলএন, তারপরে যেই অপশনটা দিয়েছে সেটা হচ্ছে যে -s, এর মধ্যে সিম্বলিক লিঙ্ক। তারপরে আপনি যেই ফাইলটার সিম্বলিক লিঙ্ক ক্রিয়েট করতে চাইতেছেন সেই ফাইল পাথটা দিবেন, তারপরে আপনার লিঙ্ক নেমটা দিবেন। ওকে, তো চলুন আসলে দেখি আসলে এটা কীভাবে কাজ করে। ওকে, তো তার আগে একটা এক্সিকিউটেবল ফাইল আমরা ক্রিয়েট করি। ওকে, একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করি আগে, যেমন ক্যাট, একটা শেল স্ক্রিপ্ট ক্রিয়েট করি জাস্ট ডেমো পারপাস। তো ওকে, আমি একটা শেল স্ক্রিপ্ট ক্রিয়েট করলাম। এটা যদি রান করি তাহলে দেখেন আমাদের কি, এটা যখন রান করবো তখন আমাদের একটা টেক্সট টার্মিনালে দেখাবে যে হ্যালো গাইস সাবস্ক্রাইব মাই চ্যানেল। ঠিক আছে, তো এটা আমাদের কোথায় ক্রিয়েট করছি, আমাদের এই drmgt ডাইরেক্টরির ভিতরে .sh। ঠিক আছে, তো এখন এই ফাইলটা কি আমরা ধরেন সাপোজ আমাদের ডাইরেক্টরির কি ডাইরেক্টরি, আমরা জাহিদ ডাইরেক্টরির ভিতরে drmg ডাইরেক্টরিতে আছি। এখন আমি যদি এই আমার জাহিদ ডাইরেক্টরির ভিতরে চলে আসি, তো এখন যদি আমি এই ফাইলটা এক্সিকিউট করতে চাই আমি কি পারবো না, কারণ কি আমার তো এই ফাইলটা এটাতে নাই যে নো সার্চ ফাইল অর ডাইরেক্টরি। ঠিক আছে, তো আমি যদি এই ফাইলটা যে কোনো ডাইরেক্টরি যে কোনো জায়গা থেকে আমি যদি অ্যাক্সেস করতে চাই, বা একটা পার্টিকুলার একটা ডাইরেক্টরি থেকে আমি অ্যাক্সেস করতে চাই আমার সুবিধার জন্য, তো কী করবো, ওই ডাইরেক্টরিতে আমি ওই ফাইলের একটা সিম্বলিক লিঙ্ক ক্রিয়েট করবো, যাতে আমি ওই ডাইরেক্টরি থেকে আমি ইজিলি ওই ফাইলটা এক্সিকিউট করতে পারি। তো এটা কীভাবে করবো, এলএন কমান্ড ইউজ হয়, এলএন ওকে সরি এলএন ওকে হ্যাঁ এলএন -s মানে সিম্বলিক লিঙ্ক। এখন আমাদের ওই যেই এক্সিকিউটেবল ফাইলটার লিঙ্ক ক্রিয়েট করতে চাই, শর্টকাট ক্রিয়েট করতে চাইতেছি, সেটার অ্যাবসলিউট পাথ অথবা ফুল পাথটা আমার দেওয়া লাগবে, দিয়ে দিই আমি ফুল পাথটা। তারপরে কি test.sh। ঠিক আছে, এটা দেওয়ার পর আসলে আপনার শর্টকাটটা কী নামে সেভ করবেন, শর্টকাটটা আসলে কী নামে থাকবে সেই নামটা দেবো। সেটা কি নর্মাল আমি যে কোনো একটা দিয়ে দিই, যেমন শেল। তো এখন দেখেন আমাদের কিন্তু এই যে সিম্বলিক লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে, কালারটা কিন্তু একটু দেখতেছেন ডিফারেন্ট। এটা হচ্ছে শর্টকাট। আমি যদি এটা ls-la করি, ডিটেলস যদি দেখতে চাই, তাহলে দেখেন এই শেলটা আসলে এখানে ম্যাপ করা আছে, এখানে পয়েন্ট করা আছে যে যদি এই শেলটা এক্সিকিউট হয় তার মানে এটা আসলে মানে কোন ফাইলটা আসলে এক্সিকিউট করবে। এটা তো জাস্ট একটা শর্টকাট। যখন এটা আমি রান করব, এই এক্সিকিউটেবল ফাইলটা আমি রান করব, তখন আসলে এটার পয়েন্টারটা কি, এটা কোন জায়গায় পয়েন্ট করা আছে সেখানে আসলে যাবে শেল। আমার শেল যাওয়ার পরে এই স্ক্রিপ্টটা র্যামে লোড করবে, তারপরে মানে এটার ভিতরে যেই কমান্ড বা যেই স্ক্রিপ্ট আমি লিখছি সেটা আসলে এক্সিকিউট হয়ে আমাদেরকে টার্মিনালে ওটা রেজাল্ট দিবে। তো আমি চাইলে এইভাবে দেখতে পারতাছি যে আসলে আমাদের এই সিম্বলিক লিঙ্ক বা যে শর্টকাটটা আসলে কোথায় পয়েন্ট করা। তো জাস্ট যদি আমি এখন রান করি শেল, তো দেখেন আমাদের স্ক্রিপ্টটা কিন্তু সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে। অ্যান্ড এক্সিকিউট হওয়ার পরে যে রেজাল্টটা সেটা কিন্তু আমাদেরকে এখানে দেখাই দিচ্ছে যে হ্যালো গাইস সাবস্ক্রাইব মাই চ্যানেল। এটা কিন্তু আমি আমার এই পিডব্লিউডি এই জাহিদ ডাইরেক্টরি থেকেই কিন্তু আমি রান করতেছি, কিন্তু আমাদের ফাইলটা কিন্তু আসছিল
এই dirmgt ডাইরেক্টরির ভিতরে। ওকে, তো এটা হচ্ছে সিম্বলিক লিঙ্ক। ওকে, তো এখন যে কমান্ডটা দেখবো সেটা হচ্ছে যে একটা ফাইল ইনক্রিপ্ট করার যে কমান্ডটা। তো আমি চাইতেছি যে একটা ফাইল ইনক্রিপ্ট করে রাখতে, সিকিউর করে রাখতে, লক করে রাখতে, আসলে যাতে অন্য কোনো ইউজার যদি আমার পিসির অ্যাক্সেস নেয়, সে যদি ফাইলটা পড়তে না পারে বা সে যদি সেই ফাইলের মধ্যে কী কন্টেন্ট সেটা দেখতে না পারে। তো এই জন্য আমাদের একটা কমান্ড ইউজ হয়, সেটা হচ্ছে জিপিজি। ঠিক আছে, জিপিজি -c দেওয়ার পরে আমাদের ওই ফাইল নেমটা দিব যেটা আসলে ইনক্রিপ্ট করতে চাই। তারপরে আমাদেরকে পাসফ্রেজ দেওয়া লাগবে। পাসফ্রেজ মানে হচ্ছে যে ওইটা ডিক্রিপ্ট করার জন্য যে পাসওয়ার্ডটা লাগবে সেই পাসওয়ার্ডটা। তারপরে অ্যাগেইন আমি যখন ডিক্রিপ্ট করব ফাইলটা, তখন আমাদের যখন ইনক্রিপ্ট হয়ে যাবে তখন আসলে ওই ফাইল নেমের এক্সটেনশনটা এরকম হবে .gpg। ঠিক আছে, তার মানে এনক্রিপ্টেড ফাইল, ওইটা আসলে রিডেবল না, আর পড়তে পারবো না আমরা। তো আবার ডিক্রিপ্ট করার জন্য কি করতে হবে, জিপিজি ওই ফাইলটা আমার দেওয়া লাগবে যেটার লাস্টে .gpg আছে এক্সটেনশন, তার মানে এটা এনক্রিপ্টেড ফাইল, জিপিজি দিয়ে এনক্রিপ্ট করা হয়েছে। ঠিক আছে, দেওয়ার পর আমাদের পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা দিলেই মানে ডিক্রিপ্ট হয়ে যাবে। তো চলুন আসলে দেখি কীভাবে ডিক্রিপ্ট করা হয়, এই কমান্ডগুলো ইউজ করে। তো এর আগে বলিনি, এই কমান্ডটা চালানোর জন্য অবশ্যই রুট অ্যাক্সেস লাগবে। ঠিক আছে, রুট পারমিশন ছাড়া আপনি এই কমান্ড চালাতে পারবেন না। তো এর জন্য রুট ইউজার হই আমি, তো আপনারা চাইলে সুডো কমান্ড দিয়ে চালাতে পারেন, যেহেতু এখানে আমার যে ইউজারটা ছিল সেটা ছিল সুডোয়ার্স ফাইলে, সুডোয়ার্স গ্রুপে না, এই জন্য আমি ওই ইউজার থেকে ডাইরেক্ট সুডো কমান্ড চালাতে পারবো না। এই জন্য আমি ডাইরেক্ট রুট অ্যাক্সেসই নিয়ে নিলাম, রুট ইউজার হয়ে এখন আমি এই কমান্ডটা চালাবো। তো যেমন একটা ফাইল আমি দেখি যে big.txt, তো এটা কী করবো, আমি ইনক্রিপ্ট করবো। ইনক্রিপ্ট করার জন্য gpg -c big.txt দিয়ে দিলাম। এখান থেকে আমাদের পাসফ্রেজ চাইতেছে, ইন্টারের পাসফ্রেজ, তো আমি একটা পাসফ্রেজ দিয়ে দিই। তারপরে অ্যারো কি চাপ দিলে ওকেতে আসবে, এন্টার দিবেন। আবার রিএন্টার দিতে বলতেছে, মানে যে পাসফ্রেজটা দিছি ভেরিফাইয়ের জন্য। অবশ্যই আপনার মিনিমাম 8 ডিজিটের হতে হবে, নাহলে এটা নিবে না। ঠিক আছে, তো ওকে, এখন যদি আমি করি তো দেখেন এই big.txt.gpg নামে আরেকটা ফাইল ক্রিয়েট হয়েছে, সেটা কিন্তু এনক্রিপ্টেড ফাইল। আমি যদি এটা নর্মালি রিড করতে যাই, দেখেন রিড করতে পারবো না, এটা কারণ কি, এনক্রিপ্টেড, এগুলো সব এনক্রিপ্টেড ডাটা। ওকে, এই এনক্রিপ্টেড ফাইলের কন্টেন্ট দেখতে গিয়ে টার্মিনালি ক্র্যাশ করছে। ওকে, এখন দেখেন এই যে আমাদের মেইন যে ফাইলটা ছিল big.txt, ওইটার কিন্তু আরেকটা এনক্রিপ্টেড এনক্রিপ্টেড ফাইল ক্রিয়েট হয়েছে। ওকে, তো এখন আমি চাইলে এই আমাদের যে মেইন ফাইলটা আছে সেটা আমি ডিলিট করে দিতে পারি, কারণ সেটার তো দরকার নাই। যদি মেইন ফাইলও থাকে প্লাস এনক্রিপ্টেড ফাইলও থাকে, তাহলে তো যে আমার পিসির অ্যাক্সেস নেবে সে তো এই মেইন ফাইলই দেখবে, সে তো আর এনক্রিপ্টেড ফাইল ওটা দেখা ট্রাই করবে না। ওকে, তো এটা ডিলিট করে দিই। এখন জাস্ট কি আমাদের এই big.txt.gpg এনক্রিপ্টেড ফাইলটাই আছে, তো এটা আমাদের আবার ডিক্রিপ্ট করা লাগবে। এখন আমি ডিক্রিপ্ট করবো, ডিক্রিপ্ট করার জন্য gpg ওই ফাইল নেমটা দিব, এনক্রিপ্টেড ফাইল নেমটা দেওয়ার পরে কি বলতেছে, ও সরি, আমাদের আবার রুট শেল নেওয়া লাগবে। ওকে, এখন আমরা এটা ডিক্রিপ্ট করি। দেখেন আমাদের এটা কিন্তু ডিক্রিপ্ট হয়ে গেছে। ওকে, আমরা চাইলে এখন আমরা দেখতে পারি big.txt, এই যে ডিক্রিপ্ট হয়ে গেছে। এরপর যে কমান্ডটা দেখবো সেটা হচ্ছে যে wc কমান্ড। wc হচ্ছে যে ওয়ার্ড কাউন্ট, অর্থাৎ আপনি দেখতে চাইছেন যে আসলে আমার যে ফাইলটা, সেই ফাইলের ভিতরে টোটাল কয়টা ওয়ার্ড আছে, কয়টা ওয়ার্ড আছে বা কয়টা লাইন আছে সেটা আপনি দেখতে চাইতেছেন। তো সেটার জন্য আপনার wc-w এই কমান্ডটা ইউজ হয়। আপনি দুইভাবে এটা ইউজ করতে পারেন, তো আমি দুইভাবেই আপনাকে ইউজ করে দেখাইতেছি। তো একটা ফাইল আছে আমাদের big.txt, তো এটা আমি দেখব। তো কী ছিল, wc-w দেওয়ার পরে এই ফাইল নেম, তো এখানে টোটাল কয়টা ওয়ার্ড আছে, যে 1337টা ওয়ার্ড আছে, এভাবে দেখতে পারতেছি। আবার চাইলে cat big.txt পাইপ, এই পাইপ সাইনটা কী করে, এটা হচ্ছে যে প্রিভিয়াস কমান্ডের যে আউটপুটটা সেটা হচ্ছে যে সেকেন্ড কমান্ডের ইনপুট হিসেবে দেয়। wc-l মানে কয়টা লাইন আছে সেটা আমি দেখতে পারতেছি, 45টা লাইন আছে। আর যদি ওয়ার্ড জানতে চাই কয়টা, তাহলে টোটাল 1337টা ওয়ার্ড আছে। আমি যদি দুইটাই জানতে চাই একসাথে, তো দেখেন আমাদের ওয়ার্ড প্লাস লাইন, এই ওয়ার্ড প্লাস লাইন আমাদেরকে দেখাই দিতেছে। তারপর যে কমান্ডটা হচ্ছে সেটা হচ্ছে যে ls পাইপ সাইন xargs wc। এটা কী করে, আপনার একটা ডাইরেক্টরির ভিতরে
যতগুলা ফাইল আছে সবগুলা ফাইলের কয়টা লাইন আছে, কয়টা ওয়ার্ড আছে, ওই ফাইলগুলার সাইজ কত, সবগুলো সুন্দর মতো একটা সামারি দেয়, প্লাস টোটাল ওই ফাইলগুলার লাইন, ওয়ার্ডস অ্যান্ড সাইজ একসাথে মানে এডিশন করে আর কি আমাদেরকে দেখায়। তো চলুন সরাসরি প্র্যাকটিক্যাল আমরা এই কমান্ডের কাজটা দেখি। এই ডাইরেক্টরিতে দেখেন দুইটা ফাইল আছে আমার। তো ls xarg দেওয়ার পর wcg দেই, সরি, ওকে। এখানে দেখতেছেন যে 3 টাইপের নাম্বার আছে, মানে 3টা নাম্বার দেখাইতেছে। তো ফার্স্ট হচ্ছে যে লাইন, কয়টা লাইন আছে এই ফাইলে, একটা লাইন আছে। সেকেন্ড হচ্ছে যে ওয়ার্ড, কয়টা ওয়ার্ড আছে। তারপরে হচ্ছে এই ফাইলের সাইজ কত, মানে 42 বাইট, এটা বাইটে দেখায় সাইজ। তারপর সেকেন্ড লাইনে সেকেন্ড ফাইলটার কয়টা লাইন আছে, 3টা লাইন আছে, কয়টা ওয়ার্ড আছে 14টা, প্লাস এটা সাইজ কত 85 বাইট, ঠিক আছে। তারপর একটা টোটাল, আসলে আমাদেরকে টোটাল এই দুইটা ফাইলের টোটাল কয়টা লাইন আছে, কয়টা ওয়ার্ড আছে অ্যান্ড টোটাল সাইজ কত, এটা আর কি আমাদেরকে দেখাই দিতেছে। যে দুইটা লাইনে দুইটা ফাইলে টোটাল 4টা লাইন আছে, 21টা ওয়ার্ড আছে, আর দুইটা ফাইলের টোটাল সাইজ হচ্ছে যে 127 বাইট, ওকে। এরপরে আসি হচ্ছে যে কাট কমান্ড। এই কাট কমান্ডটা কি করে, ধরেন আপনার একটা ফাইলে আপনি নির্দিষ্ট একটা জিনিস আপনি নিতে চাইতেছেন, একটা ওয়ার্ড বা একটা লাইন আপনি নিতে চাইতেছেন, মানে ওই ফাইলের ভিতরে বহুত হিউজ কন্টেন্ট আছে, অনেক হাবিজাবি কন্টেন্ট আছে, কিন্তু আমি স্পেসিফিক একটা ওয়ার্ড নিতে চাইতেছেন বা স্পেসিফিক একটা জিনিস আপনি নিতে চাইতেছেন। তো সেক্ষেত্রে আমাদের কাট কমান্ডটা ইউজ হয়। এটার সিনট্যাক্স হচ্ছে কাট -d ডিলিমিটার। ডিলিমিটার মানে হচ্ছে যে ওই ফাইলের ভিতরে লাইনগুলা বা ওয়ার্ডগুলা আসলে কি দিয়ে ডিভাইড করা, কমা দিয়ে ডিভাইড করা, না স্পেস দ্বারা ডিভাইড করা, না অন্য কোনো সিম্বল দ্বারা ডিভাইড করা, ওইটা হচ্ছে যে ডিলিমিটার। তারপরে আরেকটা জিনিস এখানে দেওয়া হয় না, সেটা হচ্ছে যে এফ হচ্ছে যে ফিল্ড, আসলে এই যে আলাদা করা হইতেছে স্পেস দ্বারা বা কমা দ্বারা আলাদা করা হইতেছে, এখন থেকে আমি কত নাম্বার ফিল্ডে নিতে চাইতেছি, সেক্ষেত্রে -f ইউজ হয়। তারপরে আপনি যে ফাইল থেকে ফাইলে এই অপারেশনটা করতেছেন সেই ফাইল নেমটা দিতে হবে। তো চলুন দেখি আসলে। তো এখানে দেখেন আমার একটা ডাটা আছে, আমি চাইতেছি যে শুধু সাবস্ক্রাইবটা রাখতে আর বাকি সব কাট করে দিতে। cat sub.txt, এটার আউটপুটটা আমি সেকেন্ড কমান্ডের ইনপুটে দিতে চাইতেছি। তারপর কী হবে, কাট -d। তো এখানে দেখেন এই যে টেক্সটটা, এখানে আসলে এই ওয়ার্ডগুলোকে আসলে কী দ্বারা আলাদা করা হয়েছে, এগুলো কিন্তু একসাথে না, এগুলো তো কিছু একটা জিনিস দ্বারা আলাদা করা হয়েছে, তাই না? তো এখানে স্পেস দ্বারা আলাদা করা হয়েছে। তো আমাকে এই কাট কমান্ডে বলে দিতে হবে যে ডিলিমিটারটা কি, আসলে আমার এই কন্টেন্টের ডিলিমিটার হচ্ছে যে স্পেস, মানে এই কন্টেন্টটা এই টেক্সটটা আসলে স্পেস দ্বারা প্রতিটা ওয়ার্ড আলাদা করা হয়েছে। এখন আমি কত নাম্বার ফিল্ড নিতে চাইতেছি, তো এটা তো আমাদের ডিলিমিটার বলে দিলাম যে এই কন্টেন্টটা বা এই যে লাইনটা আছে সেখানে স্পেস দ্বারা ওয়ার্ডগুলোকে আলাদা করা হয়েছে। তো আমি সেখান থেকে কোন ওয়ার্ডটা নিতে চাইতেছি, তো আমি সেই ফিল্ড নাম্বার দিয়ে দিব। তো এটা হচ্ছে যে ফিল্ড 1, ফিল্ড 2, ফিল্ড 3। তো এইভাবে আমি চাইতেছি যে ফিল্ড নাম্বার 1 শুধু সাবস্ক্রাইবটা নিব। তো এখানে আমি F1 দিয়ে দিব। দেওয়ার পরে ইন্টার দিলেই দেখেন এই ফাইলের যে যতগুলো লেখা ছিল সব বাদ দিয়ে শুধু কিন্তু আমাকে সাবস্ক্রাইবটাই দিছে। আমি যদি চাই যে এই কি বলে সেকেন্ড ফিল্ডে নিব শুধু মাই, তো আমাদের এখানে মাই দিতেছে, ওকে। আমি যদি চাই যে দুইটা ফিল্ড নিতে একসাথে, যে সাবস্ক্রাইব প্লাস মাই, তো এটা কি করবে, এই কমা দ্বারা আমি ফিল্ড নাম্বার ডিফাইন করে দিতেছি যে 1 নাম্বার ফিল্ড, 2 নাম্বার ফিল্ড। আমি চাই যে 3টা ফিল্ড নিব, যে সাবস্ক্রাইব মাই চ্যানেলে 3টা লেখাই থাকবে আর বাকি সব কাট করে দিবে। তো এখানে দেখেন আমি ফিল্ড নেম, ফিল্ড নাম্বার 1, 2, 3 দিলাম, কমা দ্বারা সেপারেট করলাম। তো আমার আউটপুটে এই 3টা ফিল্ডই দিছে সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো এটাই হচ্ছে যে কাট কমান্ডের ব্যবহার। এরপরে হচ্ছে যে sh-rate কমান্ড। এটা কি, আমরা তো গত ভিডিওতে ডাইরেক্টরি ম্যানেজমেন্ট, আমরা ডাইরেক্টরি বা ফাইল ডিলিট করা দেখছিলাম। তো এটাও সেম ফাইল ডিলিট করে, কিন্তু এটার এক ধরনের ম্যাজিক কমান্ড। গত ভিডিওতে আমরা কিন্তু একটা ম্যাজিক কমান্ড দেখছিলাম, তো এটাও এক ধরনের ম্যাজিক কমান্ড আমার কাছে লাগে। তো কেন লাগে, এটা কি ফুল সিকিউরলি আপনার ফাইলটা ডিলিট করে। কীরকম, আমরা জানি যে সচরাচর ফাইলটা, আমরা কোনো একটা ফাইল ডিলিট করার পর সেটা আসলে আমরা রিকভারি করতে পারি সফটওয়্যারের থ্রু। কারণ কি, সেটা ডাটাটা আমাদের ওই ডিস্কের একটা পয়েন্টে স্পেসিফিক টাইম পর্যন্ত থাকে।
মানে ওই ডিস্কের ওই পোর্শনটাতে নতুন কোনো ডাটা ওভাররাইট না হওয়া পর্যন্ত ডাটাটা কিন্তু থাকে, আমরা সফটওয়্যার দিয়ে সেটা রিকভারি করতে পারি। এই অ্যাসোসিয়েট কমান্ডটা কীভাবে কাজ করে, এটা কি করে, ওই যে ফাইলটা আমি দেবো ডিলিট করার জন্য, ওইটা ডিলিট করার আগে ওই ফাইলটাকে কয়েকবার রিরাইট করে র্যান্ডম ডাটা দিয়ে। তখন কি হয়, যখন আমরা এটা ডিলিট করার পর যদি রিকভারি করি, তাহলে আমরা আসল যে ডাটাটা সেটা পাবো না, আমরা ওভাররাইট করা ডাটাটা পাবো। ঠিক আছে, তো এটা এখানে বলা আছে যে সিকিউরলি ডিলিট ফাইলস বাই ওভাররাইটিং দেয়ার কন্টেন্টস মাল্টিপল টাইমস উইথ র্যান্ডম ডাটা বিফোর ডিলিটিং দেম। অর্থাৎ ফাইলটা ডিলিট করার আগে ওই ফাইলের কন্টেন্টটা র্যান্ডম ডাটা দিয়ে মাল্টিপল টাইমস ওভাররাইট করা হয়। তারপরে কি করে, ওভাররাইট করার পর ওই ফাইলটা ডিলিট করে দেয়। তো এটাতে কী হয়, দিস প্রসেস মেক্স ইট সিগনিফিকেন্টলি মোর ডিফিকাল্ট টু রিকভার। তো এটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় ওই ফাইলটা, আমাদের যে আসল কন্টেন্ট আছে সেটা রিকভার করা। তো চলুন, তেমন কিছু না, জাস্ট আপনার টার্মিনালে /u দিয়ে আপনি যে ফাইল ডিলিট করতে চাইছেন সেই ফাইলের নেমটা দিবেন। ওকে, তো যেমন ধরেন আমি এই test.txt ফাইলে ডিলিট করবো, তাহলে কী হবে, দেখেন ডিলিট করে ফেলছি কিন্তু অলরেডি। এটা রিকভার করা মোস্টলি ডিফিকাল্ট। এরপরে যে কমান্ড হচ্ছে সেটা হচ্ছে যে diff, এটা হচ্ছে যে দুইটা ফাইলের ভিতরে কম্পেয়ার করে যে কী কী ডিফারেন্স আছে। লাস্ট যে কমান্ডটা সেটা হচ্ছে যে সোর্স কমান্ড, এটা কি করে, আমাদের যে এক্সিকিউটেবল ফাইল সেটা হচ্ছে যে ওই কারেন্ট শেলে রিড করে অ্যান্ড ওই কারেন্ট শেলেই এক্সিকিউট করে। এছাড়া আমরা এক্সিকিউটেবল ফাইলগুলো এক্সিকিউট করার জন্য যে কমান্ডগুলো ইউজ করি সেটা কী করে, আলাদা আরেকটা সাবশেল ক্রিয়েট করে, ঠিক আছে, ওই শেলে ওইটা এক্সিকিউট করে। কিন্তু এই সোর্স কমান্ডটা ইউজ করার থ্রু আমরা ওই কারেন্ট শেলেই আমাদের এক্সিকিউটেবল ফাইলটা এক্সিকিউট করতে পারতেছি। তো এই ছিল আজকের লিনাক্স ফাইল অপারেশনের কমান্ডগুলো, আশা করি বুঝতে পারছেন আপনারা। তো নেক্সটে আমরা কোনো একটা ফাইল সার্চ করার বা কোনো একটা ফাইলের ভিতর নির্দিষ্ট কোনো একটা কন্টেন্ট বা একটা ওয়ার্ড সার্চ করার জন্য যে সকল কমান্ডগুলো ইউজ হয়ে থাকে সেগুলো দেখব। তো সেই পর্যন্ত স্টে সেভ, স্টে সিকিউর, আল্লাহ হাফেজ।